রায়চৌধুরী। আজকে আমরা বিপিএসসি 102 এই সাবজেক্ট থেকে ইউনিট নাম্বার 9 এ আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ থিঙ্কার্সদের যে পড়াশোনার ইউনিটগুলো চলছে তার থেকে আমরা আজকে বার্নার্ডকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। সি.আই. বার্নার্ড। এর আগে আমরা 8 জন থিঙ্কার্সকে নিয়ে পড়াশোনা করেছি। আজকে আমাদের নবম যে থিঙ্কার সেটা নিয়ে নাম, যিনি 1886 সালে জন্মগ্রহণ করেছিলেন আর 1961 সালে ওনার পরলোক গমন করেছিলেন। উনি অ্যাকচুয়ালি যে মেরি পার্কার ফলেটের যে পদাঙ্ক অনুসরণ করে তার চিন্তাধারাকে আরো এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তিনি সংগঠনকে একটি সামাজিক ব্যবস্থা হিসাবে দেখেছিলেন, অ্যাজ এ সোশ্যাল সিস্টেম, যেটা ফলেটের সময় থেকে আমরা পাই যে সোশ্যাল সিস্টেম হিসাবে সংগঠনকে চোখে দেখার একটা ব্যবস্থা। বার্নার্ড কি সমাজ ব্যবস্থা স্কুলের আধ্যাত্মিক পিতা হিসাবে আমরা তাকে মানি। সমাজ ব্যবস্থা স্কুলের আধ্যাত্মিক পিতা, স্পিরিচুয়াল ফাদার। তার মানে উনি হচ্ছেন কি স্পিরিচুয়াল ফাদার অফ সোশ্যাল সিস্টেম স্কুল। ওনাকে ধরা হয়, চেস্টার আরউইন বার্নার্ডকে স্পিরিচুয়াল ফাদার অফ সোশ্যাল সিস্টেম স্কুল হিসাবে ধরা হয়। তিনি কি আসলে জনপ্রশাসনে যে আচরণগত যে আন্দোলন তার প্রথম পথ প্রদর্শক হিসাবে ওনাকে বিবেচনা করা হয়। তিনি প্রথম পূর্ণ বিকশিত আচরণবাদী, মানে ফুল একজন আচরণবাদী। তিনি প্রশাসন ও ব্যবস্থাপনায় কি সমাজ মনস্তাত্ত্বিক দিকগুলোর উপরে জোর দিয়েছিলেন, মানে সোশিও সাইকোলজিক্যাল যে ফ্যাক্টর গুলো আছে তার উপরে উনি জোর দিয়েছিলেন। তার কাছে প্রশাসন একটা কি সিস্টেম হিসাবে উনি দেখতেন। তার ধারণাগুলি যে হারবার্ট সাইমনের যে সিদ্ধান্ত গ্রহণের যে তত্ত্ব, ক্রিস আর্গারিসের যে মানব সম্পর্কের তত্ত্ব বা লেনেসিস লিকার্টের তত্ত্ব, ডগলাস ম্যাকগ্রেগরের যে তত্ত্ব, অ্যাব্রাহাম মাসলো আর ফ্রেডরিক হার্বার্জের মধ্যে যে মোটিভেশনাল বা প্রেরণা তত্ত্ব বা ফিলিপ স্লেজনিকের আনুষ্ঠানিক মডেল যে ইনস্টিটিউশনালিস্ট মডেল আর সাংগঠনিক বিশ্লেষণে সিস্টেমের পদ্ধতিকে কিন্তু তিনি প্রভাবিত করেছিলেন। প্রশাসনিক চিন্তাধারা বিকাশে কিন্তু বার্নার্ডের সাংগঠনিক আচরণ এক কিন্তু কালজয়ী ল্যান্ডমার্ক। বার্নার্ডের যে সমস্ত কাজগুলো আমরা জানি, তার যে বিখ্যাত বই, যে আমরা দুটোর নাম এখানে উল্লেখ করতে পারি। প্রথমটা হচ্ছে দি ফাংশনস অফ এক্সিকিউটিভ, যেটা 1938 সালে প্রকাশিত হয়েছিল, আর আরেকটা যেটা কালজয়ী যে বই সেটা হচ্ছে অর্গানাইজেশন এন্ড ম্যানেজমেন্ট, সেটা 1948 সাল। আমরা এবারে বার্নার্ডের বিভিন্ন যে কনসেপ্ট আর যে প্রিন্সিপাল গুলো আছে সেগুলো আমরা একে একে আমরা পড়ব। প্রথম হলো কি আনুষ্ঠানিক সংগঠন হলো এক সমবায় ব্যবস্থা। সমবায় মানে ফর্মাল অর্গানাইজেশনকে তিনি একটা কি বলে দেখছেন, একটা কোঅপারেটিভ সিস্টেম হিসেবে। তিনি কি সংস্থাকে সচেতন ভাবে সমন্বিত কার্যকলাপ, কাদের দ্বারা দুই বা ততোধিক ব্যক্তির একটা শক্তির পদ্ধতিগত ব্যবস্থা হিসাবে তিনি ব্যাখ্যা করছিলেন, বা যেটাকে আমরা বলি উনি সংজ্ঞা দিয়েছিলেন। তিনি কি আরো বলেছিলেন যে একটি সংস্থা তখনই অস্তিত্বে আসবে যখন লোকেরা একে অপরের সাথে যোগাযোগ করতে সক্ষম হয় এবং একে অপরের সাথে সহযোগিতা করতেও ইচ্ছুক হয়। একটা কি ইচ্ছুক হবে সহযোগিতা করতে, কিসের জন্য? একটা সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য, মানে একটা কমন অবজেক্টিভ থাকবে, সেটাকে
সেই উদ্দেশ্য সফল করার জন্য আমরা বিভিন্ন জন আমরা একটা সংস্থাতে একত্রিত হই। এইভাবে সংগঠনে বার্নার্ড মনে করতেন যে তিনটি এলিমেন্ট দিয়ে তৈরি হয় সংগঠন। তিনটি এলিমেন্ট কি করে হবে একটা অর্গানাইজেশন, কি করে তিনটি এলিমেন্ট ওনার হিসাবে? একটা হচ্ছে কি কমিউনিকেশন, যেটাকে আমরা যোগাযোগ বলছি। দ্বিতীয়টি হচ্ছে কি একটা উইলিংনেস টু সার্ভ, মানে সহযোগিতা করা, একজন অপরজনকে যে সহযোগিতা করে তার ইচ্ছা বা সার্ভিস দেওয়ার একটা মোটিভ, সেটাকে বলছি 2 নম্বর পয়েন্ট সেটা। আর 3 নম্বর কি একটা কমন পারপাস, সেটা তাদের অবজেক্টিভ হলো, একটা অবজেক্টিভ থাকবে প্রত্যেকেরই, কিন্তু উদ্দেশ্য সেই এক, সাধারণ উদ্দেশ্য সাধন। তাই অর্গানাইজেশনকে তিনি এই তিনটি উপাদান দিয়ে তৈরির কথা বলেছিলেন। পরেরটি এটা হচ্ছে কি ইনফর্মাল অর্গানাইজেশন অ্যাজ এ ন্যাচারাল সিস্টেম, একটি প্রাকৃতিক ব্যবস্থা হিসাবে অনানুষ্ঠানিক সংস্থা, ইনফর্মাল অর্গানাইজেশন। বার্নার্ড অনানুষ্ঠানিক সংস্থাকে এইভাবেই সংজ্ঞায়িত করেছেন যে কি এটি একটি ব্যক্তিগত যোগাযোগ বা ইন্টারঅ্যাকশন, যেটাকে আমরা মিথস্ক্রিয়া বুঝি, আর মানুষের সহযোগী গোষ্ঠীগুলির একটা হচ্ছে এগ্রিগেট, মানে হচ্ছে একটা সমষ্টি। তিনি বিশ্বাস করতেন যে অনানুষ্ঠানিক সংস্থাগুলি হলো প্রাকৃতিক ব্যবস্থা, মানে ন্যাচারাল সিস্টেম। এগুলো আনুষ্ঠানিক সংস্থা যেটা কৃত্রিম ব্যবস্থার জন্ম দেয়। উভয় সংস্থা নিজেদের প্রয়োজনেই সহাবস্থান করে, উভয়ে নিজেদের এই কারা কারা এই যে সহযোগী যে গোষ্ঠীগুলি আছে সেগুলো এবং মানুষের যে সহযোগী আর কে ব্যক্তিগত যোগাযোগ ইন্টারঅ্যাকশন, মানুষের সহযোগী গোষ্ঠীগুলির এগ্রিগেট, এগুলো নিয়ে উনি বলেছেন যে ইন্টারঅ্যাকশনটাকে উনি ইনফর্মাল অর্গানাইজেশনকে বলেছেন। তিনি বিশ্বাস করতেন যে অনানুষ্ঠানিক সংস্থাগুলি হলো প্রাকৃতিক ব্যবস্থা, মানে একটা ন্যাচারাল, এটা তৈরি করা জিনিস নয়। এগুলি কি আনুষ্ঠানিক সংস্থা, যেটা আনুষ্ঠানিক সংস্থাকে আমরা বলছি কৃত্রিম জন্ম দেয়। নিজেদের মধ্যে সহাবস্থান করে। বার্নার্ড মনে করতেন যে আনুষ্ঠানিক সংস্থাগুলি দ্বারা প্রাণবন্ত স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে যারা তিনটি কার্য সম্পাদন করে। সে তিনটে কার্য কি? এক, অস্পষ্ট তথ্য, মতামত, পরামর্শ, সন্দেহ, এইসবগুলো কি ফর্মাল বা আনুষ্ঠানিক চ্যানেল দিয়ে কিন্তু পাস হয় না। সেগুলো কোথা দিয়ে যায়? সেগুলো অনানুষ্ঠানিক চ্যানেল দিয়ে সহজেই পাস হয়ে যায়। আর 2 নম্বর কি অনানুষ্ঠানিক সংগঠন চ্যানেল, যে সংগঠনের সংহতি রক্ষা করে, মানে সামাজিক মনস্তাত্ত্বিক একীকরণ বা যেটাকে আমরা বলছি ইন্টিগ্রেশন, এটা পরিবেশন করা বা সেবা করার মনোবৃত্তি বজায় রাখে এবং আমাদের যে কর্তৃত্বের যে মানে অথরিটির যে উদ্দেশ্য সেটা কিন্তু বজায় রাখে। আর 3 নম্বরটা কি ব্যক্তিগত সততা, আত্মসম্মান, স্বাধীন পছন্দের অনুভূতি, সেগুলো বজায় রাখে। বার্নার্ড অনানুষ্ঠানিক সংস্থা ব্যক্তিত্বকে বিচ্ছিন্ন করার প্রবণতা যেটা আনুষ্ঠানিক সংগঠনে দেখা যায়, সেটা ব্যক্তিত্ব বজায় রাখার উপায় হিসাবে কিন্তু তিনি বিবেচনা করেছিলেন। এবারে অনুদান সন্তুষ্টির ভারসাম্য সূত্র, যেটাকে আমরা বলছি থিওরি অফ কন্ট্রিবিউশন স্যাটিসফ্যাকশন ইকুইলিব্রিয়াম। অনুদান আর সন্তুষ্টি তাদের মধ্যে যে ব্যালেন্সিং বা ইকুইলিব্রিয়াম, তার থিওরিটা উনি দিয়ে গেছেন। এখানে মানুষ একটা সংস্থায় টিকে থাকে কেন, সেটা তিনি ব্যাখ্যা করেছেন। সংস্থা টিকে থাকা কিসের জন্য নির্ভর করে? এর যারা অংশগ্রহণ পার্টিসিপেন্টদের অবদান এবং তারা যদি সন্তুষ্টির মধ্যে একটা ইকুইলিব্রিয়াম যদি বজায় থাকে, তখন তারা টিকে থাকে। অংশগ্রহণকারীরা সংস্থাকে অবদান প্রদান করে, বিপরীতে কি সংস্থা অংশগ্রহণ যারা করছে পার্টিসিপেট,
তাদের কাছ থেকেও কিছু সন্তুষ্টি প্রদান করে। তিনি এও উল্লেখ করেছেন যে একক অংশগ্রহণকারী তখনই সংস্থাতে যুক্ত থাকবে যতক্ষণ তার সন্তুষ্টি নিজ কর্মচারীদের যথেষ্ট পরিমাণ সন্তুষ্টি প্রদান করবে। তার মানে লোকজন তখন থাকবে টিকে এবং ভারসাম্য প্রদান করে যাবে, তখনই যতক্ষণ পর্যন্ত লোকজন সব টিকে থাকবে। এটাই উনি বলেছেন থিওরি অফ কন্ট্রিবিউশন স্যাটিসফ্যাকশন ইকুইলিব্রিয়াম। এইভাবে বার্নার্ড ধ্রুপদী অর্থনৈতিক মানুষ, আমরা আগে থেকে যেটা পড়েছি ইকোনমিক ম্যান যে কনসেপ্ট আগে আমরা পেয়েছি, সেই ধারণাকে উনি রিজেক্ট করেছিলেন এবং কি সংগঠনের মানুষের অনুপ্রেরণার বিষয়ে মানব সম্পর্কের সাথে ব্যাপকভাবে একমত হন। মানে মানবিক ব্যাপার স্যাপার গুলোকে নিয়ে উনি একমত ছিলেন। তিনি ইকোনমিক পয়সা কড়ি টাকা তার জন্য মানুষ কিন্তু টিকে থাকে না, কিন্তু এই ব্যাপারটা উনি যত্ন নিয়ে বলেছিলেন। তিনি 4টি সুনির্দিষ্ট সন্তুষ্টির উৎস সন্ধান করেছিলেন, যেমন মেটেরিয়াল ইনডিউসমেন্ট যেগুলো বলছে বস্তুগত প্ররোচনার অর্থ, যেমন অর্থ বা মানি টাকা কড়ি। 2 পার্থক্যের জন্য ব্যক্তিগত অবস্তুগত সুযোগ, পার্সোনাল নন মেটেরিয়াল অপরচুনিটিস ফর ডিস্টিংশন। 3 নম্বর কাজের কাঙ্ক্ষিত শারীরিক অবস্থা, কিরকম কাজটা, সেটা ফিজিক্যালি কেমন সম্ভব হবে কি হবে না, ডিজায়ারেবল ফিজিক্যাল কন্ডিশন অফ ওয়ার্ক, কাজটা করব তার কি অবস্থা, শারীরিক অবস্থা তাতে কিরকম ফেরাক করবে। 4 নম্বর কি আদর্শ উপকার, যেমন কাজের গর্ব করার, কাজটার মধ্যে কি ভালো জিনিস আছে, কি বেনিফিকেশন আছে, স্যার এর মধ্যে কি গৌরবময় জিনিস আছে ওয়ার্কম্যানশিপে, সো অন। এই 4টে জিনিস উনি দেখে গেছেন, উৎস সন্ধান করে গেছেন কাজের মধ্যে, এবং আদর্শ উপকার যেমন কাজের গর্ব। যাই হোক, বার্নার্ড কিন্তু বলেছেন একটি নির্দিষ্ট স্তর পর্যন্তই বস্তুগত পুরস্কার কার্যকর থাকে, তার বাইরে হয়ে গেলে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত, যে সাবসিস্টেন্স লেভেল পর্যন্ত আমার বস্তুগত পুরস্কার কিন্তু কার্যকর থাকবে, তার উপরে চলে গেলে আর অকার্যকর হবে সেটি। এখানে বার্নার্ড আবার 4টে মানে ইনসেন্টিভের কথা বলেছে, বাংলাতে আমি বলছি প্রণোদনা। 4টি ইনসেন্টিভের ব্যাপার কি, আসলে সহযোগীদের সাথে সামঞ্জস্যের উপর ভিত্তি করে সংশ্লিষ্ট আকর্ষণ, অভ্যাসগত পদ্ধতি ও মনোভাবের সাথে কাজের অবস্থার অভিযোজন, মানে অ্যাডাপ্টেশন। কোন ইভেন্টের সময় অংশগ্রহণে আমার কি বর্ধিত অনুভূতির সুযোগ, আমি যদি সেই সব জায়গাতে নিজে পার্টিসিপেট করতে পারি, তার মধ্যে আমার মনের মধ্যে একটা আলাদা আকর্ষণ আসবে, এটাও এক ধরনের প্রণোদন, ইনসেন্টিভ। আবার একটা কি অন্যদের সাথে যোগাযোগের শর্ত, নিজস্ব ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের উপর ভিত্তি করে সামাজিক সম্পর্কে গড়ে তোলা, এটাও এক ধরনের ইনসেন্টিভ। এই 4 ধরনের সামঞ্জস্য বা ইনসেন্টিভের কথা উনি বলে গেছেন বার্নার্ড। এবারে অ্যাকসেপ্টেন্স থিওরি অফ অথরিটি, কর্তৃত্বের স্বীকৃতি তত্ত্ব আমরা যেটা বলছি, বার্নার্ড মানে প্রথাগতভাবে শাস্ত্রীয় বা অবস্থানগত আনুষ্ঠানিক তত্ত্বকে প্রত্যাখ্যান করেছিলেন, যেটা ওয়েবার ফিয়ল এগুলো ওকালতি করতেন এগুলোর জন্য। তিনি কর্তৃত্বের স্বীকৃতি তত্ত্বের পক্ষে ছিলেন। আমাকে আমার যে কর্তৃত্ব নিচ্ছে, আমাকে যে অধস্তন, সে আমাকে স্বীকৃতি দিলে সেটা আমার কর্তৃত্ব তখন থাকবে। এই তত্ত্বের মতে কি বলছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধতার মানে লেজিটিমেসির ভিত্তি হলো কি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে আমি তার কর্তৃত্বকে মেনে নেব, তার ভিত্তি থাকবে কি আমার যে অধস্তন আছে তাদের আমরা যাতে আমাকে আমার কর্তৃত্বকে স্বীকার করে, আমার ওটা যেন লেজিটিমেসি হয়। সুতরাং ঊর্ধ্বতন তখনই কর্তৃত্ব প্রয়োগ করতে পারবে কখন, যখন এটি অধস্তন দ্বারা গৃহীত হবে।
মেনে নেবে, তখনই আমি আমার কর্তৃত্ব ফলাতে পারবো, অথরিটি ফলাতে পারবো। যখন নিম্ন অধস্তন যখন সেটা মেনে নেবে। বর্নার্ড কর্তৃত্বকে মানে অথরিটিকে সংজ্ঞায়িত করেন এই বলে যে এটি একটি কি আনুষ্ঠানিক সংস্থায় যোগাযোগ অর্ডার করা, যার কারণে এটি হয় সংস্থার একজন অবদানকারী বা সদস্য দ্বারা তিনি কি করবেন না করবেন তা পরিচালনা বা নির্ধারণ করে সংস্থাটি সে ব্যাপারে কতখানি উদ্বিগ্ন এই ব্যাপারে সেটা। বর্নার্ড বলেছেন একজন অধস্তন যোগাযোগকে কর্তৃত্বপূর্ণ হিসাবে গ্রহণ করবে যতক্ষণ এই চারটি অবস্থা একসাথে ঘটবে। তাই তিনি চারটি জিনিসের কথা বলেছেন যে আমাকে মেনে নেবে কখন, কতক্ষণ পর্যন্ত আমার যে অধস্তন কখন হবে, যখন তিনি এই যে আমাদের যে যোগাযোগ কমিউনিকেশন, এই যে আমরা উপর তলার লোক নিচে তলাকে যে কমিউনিকেট করছে, যেরকম ভাবে যোগাযোগ করছে, সেটা যেন আমার অধস্তন জানে, অধস্তন যেন বুঝতে পারে। না বুঝতে পারলে সে কি মেনে নেবে? প্রথম কথাটাই হলো যে কমিউনিকেশনটা যেন আমার যে নিচে তলায় আছে, যে অধস্তন আছে, সেই যেন বুঝতে পারে। তার মানে অর্থাৎ বোধগম্যতা, মানে ইন্টেলিজিবিলিটি। 2 নম্বর, যখন যোগাযোগটি সংস্থার উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, তার মানে যে আমার যে উপরতলায় যিনি আছেন তিনি যাতে এই যে আমাকে যে অর্ডারটি দিচ্ছেন বা কমিউনিকেট যেটি করছেন সেটা যেন আমাদের সংগঠনের উদ্দেশ্য সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। এই নয় যে তার আমার এমন অর্ডার আমাকে দিল, আমার তার বাড়ির কাজের জন্য আমাকে অর্ডার দিল, সেটা তো আমি মেনে নিতে পারি না। তার মানে সেই হিসাবে আমাকে এগিয়ে যেতে হবে, আমাকে মেনে নেবে আমার অধস্তন তখনই যখন যোগাযোগের যে ব্যবস্থাটা, অর্ডারটা, সেটা যেন আমার মানে সংগঠনের যা আমার যে উদ্দেশ্য তার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। 2 নম্বর। 3 নম্বর, যখন যোগাযোগটি সামগ্রিকভাবে তার ব্যক্তিগত আগ্রহের সাথেও সামঞ্জস্যপূর্ণ থাকবে, কারণ ও যেটা আমাকে কমিউনিকেট করে যে অর্ডারটা দিচ্ছে সেটা যেন আমিও যেন যেটা উৎসাহিত হয়, আমারও যাতে তাতে যেন আগ্রহ থাকে, তার সাথে যদি যোগাযোগটা তার সাথে যদি হয় আমি তাড়াতাড়ি মেনে নেবো সেটা। 3 নম্বর। 4 নম্বর, যতক্ষণ তিনি মানসিকভাবে শারীরিকভাবে এই কাজটা করতে পারবেন বা যোগাযোগ অর্ডারটা উনি মেনে নিতে পারবেন। সে মানসিকভাবে যদি না মানি, না মানে ক্ষমতা থাকে আমার, বা শারীরিকভাবে সে কাজটা করার যদি ক্ষমতা না থাকে, তাহলে আমি মেনে নেবো কি করে? ফিজিবিলিটি ব্যাপারটা আসছে যে এই চারটি ব্যাপার যখন অধস্তন মেনে নেবে তখনই আমার সে যে যোগাযোগ কমিউনিকেশনটা কর্তৃত্বপূর্ণ হবে, অথরিটেটিভ হবে, তাই লেজিটিমেসি আসবে এই ক্ষেত্রে। এখানে আবার বর্নার্ডের মতে একটা কিন্তু জোন অফ ইনডিফারেন্স, যেটাকে বাংলাতে বলছি আমরা কর্তৃত্বের স্বীকৃতি উদাসীনতার অঞ্চল ঘিরে হবে, সহযোগিতা মানে সহজতর হয় সংগঠনের স্বতন্ত্র অংশগ্রহণকারীদের। জোন অফ ইনডিফারেন্স অফ ইন্ডিভিজুয়াল পার্টিসিপেশন অফ দ্য অর্গানাইজেশন, প্রত্যেকে নিজস্ব একটা বৃত্তের মধ্যে থেকে সেটা মেনে নেবে, তার এই অঞ্চলটার মধ্যে থাকি যতক্ষণ কি এই অঞ্চলের মধ্যে যতক্ষণ থাকবে অধস্তনরা সেটা মেনে চলবে, তার বাইরে চলে গেলে সেটা মেনে চলবে না। তাই নির্বাহীদের যারা এক্সিকিউটিভ ওপরে আছে উচিত তাদের আদেশগুলি তখনই জারি করবে যেগুলো এই জোন অফ ইনডিফারেন্সের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত তার অর্ডারগুলি কার্যকর থাকবে। তাই নির্বাহীদের সবসময় বলা হয় আদেশগুলি জারি করেও ভাই এই অঞ্চলের মধ্যে, মানে জোন অফ ইনডিফারেন্সের মধ্যে। কারণ কি? কারণ তো আছে,
উদাসীনতার যে অঞ্চল ইন্ডিফারেন্স, এগুলো কি তার এই যে ব্যাপ্তি অবদান, এই যে ব্যাপ্তি কেন অবদান আর সন্তুষ্টি, এই দুটোর ভারসাম্য দ্বারা ওই অঞ্চলটা তৈরি। তাই জন্য সেই অঞ্চলটার মধ্যে বলছে যে এক্সিকিউটিভদের তাদের কাজকর্মগুলো ওর মধ্যে পড়লে পরে অর্ডার মেনে নেয় অধস্তনরা। এবারে যোগাযোগের রীতি কি হবে, প্রিন্সিপালস অফ কমিউনিকেশন বর্নার্ডের নিয়ম অনুসারে। এখানে 7টা নীতি, যে যোগাযোগের মাধ্যমগুলি সুনির্দিষ্ট হতে পারে, একদম পারফেক্ট, একদম নির্দিষ্ট করা। প্রত্যেকের যোগাযোগ একটি নির্দিষ্ট আনুষ্ঠানিক মাধ্যমে হবে, মানে ফর্মাল ওয়েতে হবে, আনুষ্ঠানিক ফর্মালিটির মাধ্যমে হবে। আর যোগাযোগের লাইনটা যথারীতি সরাসরি ডাইরেক্ট হবে এবং কি শর্ট হবে, সংক্ষিপ্ত হতে হবে। আর যোগাযোগ কেন্দ্রে কর্মরত ব্যক্তিদের যোগ্যতা যেন ঠিক থাকে, পর্যাপ্ত হওয়া উচিত। আর 5 নম্বর কি, সম্পূর্ণ আনুষ্ঠানিক যোগাযোগ, যে সম্পূর্ণ লাইনটা যেন আমরা ব্যবহার যাতে করা হয়, এই নয় যে মাঝখানে পর্যন্ত ছেড়ে দেওয়া হবে, মানে আমাকে পুরোপুরি এগোতে হবে। আর মাঝখানে কেউ যেন বাধা না ফেলে, মানে যোগাযোগের লাইনের মাঝখানে কেউ যেন বাধা সৃষ্টি না করে, ব্যারিয়ার। আর কি এই যে যোগাযোগ হচ্ছে, এটার জন্য একটা অথেন্টিকেশন থাকবে, এক ধরনের রেকর্ড থাকবে। আমি যোগাযোগকে প্রতিটা জিনিস করলাম, অধস্তনের সাথে নিশ্চয়ই একটা রেকর্ড রাখবো অথেন্টিকেশনের জন্য। এই কটা হচ্ছে যোগাযোগের একটা পদ্ধতিগুলো বলে দিয়েছেন উনি, যে বার্নার্ড 7টা যে কম্পোনেন্ট উনি বলেছেন এরকম। এবারে স্ট্র্যাটেজিক ফ্যাক্টর ইন ডিসিশন মেকিং, সিদ্ধান্ত গ্রহণে কৌশলগত কারণ। আসলে বার্নার্ড সিদ্ধান্ত গ্রহণের উপর একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। কি সেটা? একক সিদ্ধান্তের পরিবর্তে উনি চেয়েছিলেন কি ডিসিশন মেকিং রেখেছেন, যে একক সিদ্ধান্তের পরিবর্তে সাংগঠনিক সিদ্ধান্তের উপরে জোর দিয়েছিলেন, গ্রুপ ডিসিশন মেকিং, ইন্ডিভিজুয়ালের থেকে গ্রুপের উপরে নির্ভর করেছিলেন। আসলে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ সামগ্রিকভাবে বিচার বিবেচনা করে গণনা করে যেহেতু আমরা গ্রহণ করি, তাই একাকী সিদ্ধান্তের সে এটার মানে অনেক কিছু জিনিসই কিন্তু অবচেতন মনে স্বয়ংচালিত প্রতিক্রিয়াশীল সিদ্ধান্ত এসব থেকে আলাদা হয়, বিবেচনা করে হয়। এইভাবে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হলে তা আরো যৌক্তিক হয়, যুক্তিসঙ্গত হয়। একজন ব্যক্তির নেওয়া ব্যক্তিগত সিদ্ধান্ত হচ্ছে যেটা ভালো চোখে উনি দেখেননি, বলি যুক্তিসঙ্গত যৌক্তিক হবে, গ্রুপ সিদ্ধান্ত নাও, সেটাই। বার্নার্ড আর চেয়েছিলেন যে একজন সিদ্ধান্ত গ্রহণকারীর উচিত কি, যে প্রাসঙ্গিক তথ্য, মানে সেই সময় যেটা প্রাসঙ্গিক এবং যেটিকে আর যেটা কি সংস্থাকে আমাকে প্রভাবিত করবে, সেটিকে দুটোকে অপ্রাসঙ্গিক যেগুলো সেগুলোর থেকে আলাদা করে দেওয়া এবং বিশ্লেষণ করে আলাদা করে দিতে হবে, এবং যেগুলো কৌশলগত কারণ সেগুলোকে আমি আলাদা জায়গায় চিহ্নিত করে ফেলবো, সেই মতো আমি সাংগঠনিক সিদ্ধান্ত নেব। মানে উনি আলাদা করা অনেক জিনিস আছে, ভেগ ডিভিশন আছে, যেগুলো স্ট্র্যাটেজিক সিদ্ধান্তের থেকে আমার আলাদা, সেগুলো পুরো সিদ্ধান্ত গ্রহণের যারা সিদ্ধান্ত গ্রহণ করছে যে তার উচিত এগুলোকে আলাদা আলাদা করে ছেড়ে ফেলা, যেগুলো প্রভাব ফেলে সেইগুলোকে আমাকে নেওয়া উচিত বেশি করে, এবং পরিস্থিতি বিশ্লেষণ করে আমাকে এই স্ট্র্যাটেজিক যে মানে ফ্যাক্টর গুলো আমাকে বেছে নিয়ে আমাকে ডিসিশন নিতে হবে। এবারে এক্সিকিউটিভ ফাংশন কি, নির্বাহী কার্যাবলী কি। উনি এক্সিকিউটিভ ফাংশন বার্নার্ড দেখেছিলেন অবজার্ভ করে, যে এক্সিকিউটিভ বা কার্যনির্বাহীদের
কাজগুলি কি প্রয়োজনীয় সমস্ত কাজের সাথে সম্পর্কিত। এক্সিকিউটিভ কাজ সব কাজের সাথে সম্পর্কিত, এই নয় উনি স্পেশালাইজড লোক নন, উনি সবাইকে নিয়ে চলতে হয়। সেগুলি সংস্থার কি আসলে প্রাণ শক্তি, সেগুলো অন্ততপক্ষে আনুষ্ঠানিক মাধ্যমে সম্পন্ন করা আবশ্যক, ইনফর্মাল ওয়েতে নয়, আনুষ্ঠানিক ওয়েতে ইনস্টিটিউশনাল যে সমস্ত মিডিয়াম আছে তার মাধ্যম দিয়ে। কার্যনির্বাহী কাজ সংস্থার কাজ নয়, এটি কি এটা সংস্থাকে চালু রাখার জন্য, নিজের কাজ নয়, এটা আসলে সংস্থাকে চালু রাখার জন্য একটা বিশেষায়িত কাজ। আর বার্নার্ড তিনটে যে কাজ সেগুলো এক্সিকিউটিভদের জন্য একদম অপরিহার্য বলে মনে করতেন। সেগুলো কি? সংগঠনে যোগাযোগ ব্যবস্থা স্থাপন ও যোগাযোগ বজায় রাখা, এটা যেন সহজ করা হয়, এক্সিকিউটিভরা এই দিকটাতে যেন মন দেয়। মানে যোগাযোগ কমিউনিকেশনের ব্যবস্থা প্রথমে তৈরি করলাম, কমিউনিকেট চ্যানেলটা তৈরি করা, মানে কাজ আমাকে উদ্ধার করতে হবে সংস্থার কাজ, তার জন্য প্রথমেই আমাকে সংগঠনের যোগাযোগ ব্যবস্থা তৈরি করা এবং সেটাকে যোগাযোগ কি করে বজায় থাকে ওর মারফত সেটাকে খেয়াল রাখা। আর এগুলো অধস্তনদের, মানে যারা অধস্তন আছে তাদের থেকে প্রয়োজনীয় প্রচেষ্টা আর তাদের কাছ থেকে যে সার্ভিস পাওয়া বা পরিষেবা যাতে বজায় থাকে বরাবর, তার জন্য তাদেরকে আমি সবসময় অনুপ্রাণিত করে যাব। এক্সিকিউটিভের কাজগুলোর মধ্যে এগুলো আসছে। আর দ্বিতীয় কাজ কি এক্সিকিউটিভের, যে সংস্থার উদ্দেশ্য আমরা তো একটাই, এবং তার উন্নয়ন এবং তার সংজ্ঞায়িত করা। মেন কাজ সংস্থার যে অবজেক্টিভ, তার সেটাকে অবজেক্টিভ কি সেটাকে তৈরি করা এবং সেটা নিয়ে প্রচার করা এবং সেটাকে আমি সংজ্ঞায়িত করা, এই হলো আমার এক্সিকিউটিভের কাজ। তো এই অংশটি আজকে আমরা বললাম বার্নার্ডের মূল তত্ত্বগুলো। এবারে আমরা পরের ইউনিটে আমরা চলে যাব এবারের ইউনিটে আমরা 10 নম্বর ইউনিটটা আমরা পড়বো। এটাও খুব ইউনিক, হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এবং এক্ষেত্রে আমরা হারবার্ট সাইমনকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। অ্যাডমিনিস্ট্রেটিভ থিঙ্কার হারবার্ট সাইমন। প্রথমে ইন্ট্রোডাকশনে আমি বলি যে অর্গানাইজেশন যে থিওরি, তার অবস্থা থেকে আচরণবাদী তত্ত্বের যে বিবর্তন, মানে প্রথমে অর্গানাইজেশন থিওরি প্রথমের অবস্থা থেকে আচরণবাদী যে সংস্থা, সেটা যে বিবর্তন হচ্ছে, ইভলিউশন হচ্ছে মেরি পার্কার ফলেট, এলটন, মেও, চেস্টার, বার্নার্ড, এইসব পরপর এসে গেছে আচরণবাদী তত্ত্বের জন্য। হ্যাঁ, তারা নিয়ে এসছে প্রথমে মেরি পার্কার ফলেট, তারপরে আমরা পড়েছি এলটন, মেও, তারপরে পড়লাম আমরা চেস্টার, বার্নার্ড, এবং তারপরে যার নাম আমরা স্মরণ করছি তিনি কে? তিনি হলেন যুক্তরাষ্ট্রের প্রশাসনবিদ হারবার্ট সাইমন। সাইমনের অবদান শুধু একটা যে ইভলিউশনের ধারা তাই নয়, একটি বিশেষ জলাঙ্ক, যেটাকে বলছে ওয়াটার সেট, যা থেকে পরবর্তী জনসংগঠন তত্ত্বের উৎপত্তি ও বহুবিধ ধারার প্রসার ঘটেছে সাইমনের চিন্তাধারা। আর সাইমনের চিন্তাধারা বিশেষভাবে কি আচরণবাদী দৃষ্টিভঙ্গির প্রভাব দেখায়, বিহেভিয়ারিয়াল। তার সমগ্র অবদান যে কনভেনশনাল বা যেটাকে আমরা ট্র্যাডিশনাল বলছি সংগঠন বা ক্লাসিক্যাল অর্গানাইজেশন থিওরি বলছি, তার থেকে কিন্তু একদম আলাদা, ক্লাসিক্যাল থেকে একদম আলাদা। এবারে আমরা সাইমনের লাইফ হিস্ট্রি নিয়ে আমরা ছোট করে জানবো। হারবার্ট সাইমন সালে মিলওয়াকি, এটা কোনো উইসকনসিন স্টেটে জন্মগ্রহণ করেছিলেন। তো
পরবর্তীকালে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে 1936 সালে স্নাতক, 1943 সালে পিএইচডি লাভ করেন। তিনি 19 বছর বয়সে তখনই তিনি মনস্থির করেছিলেন, কিন্তু দেখুন এত ছোট বয়সে তিনি কিন্তু মনস্থির করে ফেলেছিলেন যে তিনি সিদ্ধান্ত গ্রহণ বিজ্ঞানের উপরে কাজকর্ম করবেন, ডিসিশন সায়েন্সের উপরে উনি কাজকর্ম করবেন। মানে কত কম বয়সে উনি এই ব্যাপারে চিন্তা ভাবনা শুরু করেছিলেন। 1939 সালে সাইমন ক্যালিফোর্নিয়া থেকে বার্কলেতে জনপ্রশাসন বিভাগে প্রশাসনিক পরিমাপ বিদ্যা, যেটা স্ট্যাটিস্টিক্যাল মানে স্ট্যাটিস্টিক্যাল পরিমাপ বিদ্যায় পরিচালক ডাইরেক্টর নিযুক্ত হয়েছিলেন। 1939 থেকে 1942 পর্যন্ত সেখানে তিনি আইবিএম কোম্পানির সাথে যুক্ত হয়েছিলেন। আইবিএম কম্পিউটার প্রযুক্তির ব্যাপারে। পরবর্তীকালে সাইমন আমেরিকা যুক্তরাষ্ট্রের কোন কোন ডিপার্টমেন্ট, আমেরিকার যে ফেডারেল গভর্নমেন্ট তার বাজেট, জনগণনা মানে সেন্সাস, আর যে সমস্ত অর্থনৈতিক সহযোগিতার যে প্রশাসন তার উপদেষ্টা কমিটির সদস্য হয়েছিলেন। আর কি সমাজ বিজ্ঞান বিষয়ে গবেষণা যে পর্ষদের যে ছিল, যেটা বোর্ড কমিটি যেটা ছিল তার সভাপতি ছিলেন। আরো বহু সংস্থার সদস্য হিসাবে সাইমন বিশেষ নজর রেখে গেছেন। সাইমন 1978 সালে অর্থনীতিতে, অ্যাকচুয়ালি উনি ইকোনমিক্সে বিশ্ববিখ্যাত নোবেল পুরস্কার লাভ করেন। নোবেল লরেট সাইমন ছিলেন। মানব বিদ্যার বিভিন্ন বিষয়ে বহু গ্রন্থ রচনা করে সাইমন পরবর্তী প্রজন্মের কাছে কিন্তু বিখ্যাত হয়ে আছে। তার যে সমস্ত মহান কাজগুলো সেগুলো আমরা এক এক থেকে পড়ব। প্রথমে আমরা প্রথম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিহেভিয়ার, 1947 সালে, খুব ইম্পর্টেন্ট বই এটা, অ্যাডমিনিস্ট্রেটিভ বিহেভিয়ার। তার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এটা কো-অথর ছিলেন এ থমসন এন্ড ডোনাল্ড ডব্লিউ স্মিথবার্গের সাথে কো-অথর। আর ফান্ডামেন্টাল রিসার্চ ইন অ্যাডমিনিস্ট্রেশন 1953 সালে। অর্গানাইজেশন, এটাও একটা কো-অথর করেছিল মার্চের সাথে 1958 সালে। দ্য নিউ সায়েন্স অফ ম্যানেজমেন্ট এডিশন 1960 সালে। দ্য শেপ অফ অটোমেশন, দেখুন কতদিন আগে, আজ থেকে কত বছর আগে তো অটোমেশন নিয়ে ওনার লেখা। আজকে আমরা পড়ছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দেখুন 1969 সালে তুমি তার উপরে বই লিখে গেছে, দ্য সায়েন্স অফ আর্টিফিশিয়াল। তাহলে এই দুটো বই দেখুন কত আগে থেকে তার দৃষ্টিভঙ্গি ছিল। 1960 সাল, 1969 সাল, তখন থেকেই তিনি আজকের দিনের এই যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অটোমেশন, পাইথন, এই সমস্ত জিনিস তখন থেকেই উনি কিন্তু চিন্তা ভাবনার স্তরে রেখেছিলেন। আজকে এই দিন এসে গেছে। হিউম্যান প্রবলেম সলভিং, পরেরটা হচ্ছে মডেল অফ ডিসকভারি 1977, মডেলস অফ থট মডেল, তারপরে মডেলস অফ বাউন্ডেড রেশনালিটি 1900, খুব ইম্পর্টেন্ট, এখানেই তত্ত্বটা আছে। রিজন ফর হিউম্যান অ্যাফেয়ার্স 1991। এছাড়া আরো বই লেখা জোকা তার আছে, আমরা মেইন বইগুলো নিয়ে আলোচনা করলাম। এখন সাইমনের ক্লাসিক্যাল থিওরির উপরে তার কি দৃষ্টিভঙ্গি ছিল, আগে যারা ছিলেন তাদের যে সমস্ত তত্ত্ব উনি সেগুলোকে কি করে উনি ব্যাখ্যা করেছেন, সমালোচনা করেছেন, দেখেছেন, সেই যেগুলো এই নিয়ে আমি বলছি যে সাবেকি জনপ্রশাসন শাস্ত্রের প্রবক্তাদের মতো যারা প্রবক্তা ছিলেন, সাইমনও একটি বৈজ্ঞানিক প্রশাসন শাস্ত্র সৃষ্টি করতে চেয়েছিলেন, কিন্তু বিভিন্ন দিক থেকে ধ্রুপদী তাত্ত্বিকদের থেকে তিনি কিন্তু বহু বিষয়েই আলাদা ছিলেন। হুলিক আর আরউইকের সাংগঠনিক নীতি সম্পর্কে সাইমন স্পষ্ট সমালোচনা করে বলেছেন এগুলি
এক ধরনের ঘরোয়া নীতিবাক্য, অমূলক ধারণা, বিজ্ঞাপনের বুলি। এক কথায় এগুলো হচ্ছে অর্থহীন, ফাঁকা বুলি। তার মতে এগুলি অনেক ক্ষেত্রে কিন্তু বিজ্ঞান নট সায়েন্টিফিক, বিজ্ঞান সিদ্ধ নয়, বা বিজ্ঞান সিদ্ধ মানে কি সর্ব জায়গাতে গ্রাহ্য হয় না। এইরকম ভাবে গুলি কারউইকের যে নীতি ছিল সেগুলোকে উনি ব্যাখ্যা করে গেছেন। ধ্রুপদী তত্ত্বের সমালোচনাকে, উনি সমালোচক ছিলেন ধ্রুপদী যে ট্র্যাডিশনাল যে সমস্ত তত্ত্বগুলো দেওয়া হয়েছিল, এই বলে যে প্রথমে ধরো আমরা আদেশের ঐক্য এই তত্ত্বটা নিয়ে বলি। সাইমন বলছে অধস্তন ব্যক্তিরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশ গ্রহণ করে না, অন্যান্য বিশেষজ্ঞদের কাছ থেকেও নির্দেশ বলছে যে একজনই একজনকে মানে চালিত করবে, তার নির্দেশই একজন মানবে, কিন্তু সেটা তো নয়। ও বলছেন যে না, তা কেন, সাথে সাথে উনি আরো সমস্ত বিশেষজ্ঞদের কাছ থেকে তার নির্দেশও গ্রহণ করেন। দু ধরনের কর্তৃপক্ষ নির্দেশে দ্বন্দ্বের ক্ষেত্রে এই নীতি খুব সামান্যই দ্বন্দ্ব সমাধান করতে পারে। এই যে আদেশের ঐক্য বলছে শুধু একা নয়, আরো অনেকের কাছ থেকে ওরা সেই মতো কাজকর্মকে নির্দেশ গ্রহণ করে, তারাও বলে সেই হিসাবে তারা চলে আমার যে কাজকর্ম তার। দ্বিতীয়, কর্মচারী বৃন্দ, অনুষাঙ্গিক কর্তৃত্ব ভিত্তিক কর্মচারী বৃন্দ বা অনুভূমিক কর্মচারী বৃন্দ, যারা হরাইজন্টাল লেভেলে আছে বা যারা ভার্টিক্যাল লেভেলে আছে, যে সমস্ত তাদের যে সমস্ত কর্মচারী দু তরফেরই, যারা উপর নিচে হায়ারার্কি লেভেলে আছে এবং যারা হরাইজন্টাল লেভেলে একই সংস্থার বিভিন্ন ডিপার্টমেন্টাল ভিত্তিক, যেমন সাইমন, থমসন, হিটমান কর্মচারী সমূহ কর্তৃত্ব ভিত্তিক অতিরিক্ত কর্মচারী বৃন্দের মাঝে কোনো, কিন্তু ওরা বলছে যে না, ওদের কোনো পার্থক্য নেই, শুধুমাত্র তাদের পার্থক্য, আলাদা আলাদা আমরা করতে পারি না, কাউকে বেশি কাজ কারো বেশি, এরকম ভাবে আলাদা কিছু নয়। দ্বিতীয়ত কি, উলম্ব কর্মী সংগঠনের চেয়ে আনুভূমিক সংগঠনের কোনো কর্তৃত্ব নিয়ন্ত্রণ প্রয়োগ করতে পারে বলে তারা মনে করেন না। কেন্দ্রীয় প্রভাবশালী কর্তৃত্ব শুধুমাত্র দেখে থাকেন যারা উপরে সেন্ট্রাল লেভেলে থাকে, যে কর্মচারীরা যেন নির্দেশ অনুযায়ী কাজ করে যায়, এটাই ওনারা দেখেন। সবশেষে কি, বিশেষ কর্ম সংগঠন আনুভূমিক কর্মী সংগঠনের চেয়ে পরিচালকদের খুব কাছের বলেও মনে করেন। সবসময় বলি না, যেহেতু ওনারা খুব কাছে আছে, স্টাফ লেভেল যে কর্মচারী বৃন্দ তারা যেহেতু যে পরিচালকদের কাছে আছে, তারা খুব ঘনিষ্ঠ, সেই ব্যাপারটা উনি ব্যাখ্যা করেছিলেন। নেই বলে না, সেটা কখনোই হয় না। এই যে বিশেষ কর্মসংগঠন কর্মী যে তার কাছাকাছি আছে, তারা যে খুব তার কাছে, তা কিন্তু কখনোই না। ওনার মেইন জিনিসটা ওনার লাইনের যে সমস্ত কাজকর্ম করে তাদের সাথে, ওদের পরামর্শ তো দিতেই পারে। এবার কর্তৃত্ব দায়িত্ব নিয়ে উনি কি বলেছেন, কর্তৃত্ব যে দায়িত্ববোধের সমানুপাতিক হারে চলবে তা সাইমন প্রথমেই অস্বীকার করেন। বলছে কর্তৃত্ব দায়িত্ববোধ দুটো তো সমানুপাতিক নয়, কর্তৃত্ব হবে তার মানে দায়িত্বও সেরকম বেড়ে যাবে, এরকম নয়। তার মতে এই দুটি উপাদানের কি, দুটো অবস্থানভাবেই পারস্পরিক নির্ভরশীলতার চেয়ে অন্য গোষ্ঠীর মাঝে সহযোগিতার বিশেষ প্রয়োজন। এটাই হলো তার মেন জিনিস, অথরিটি রেসপন্সিবিলিটির মধ্যে। আর নিয়ন্ত্রণের পরিধি কতটা হবে, কন্ট্রোল কতটা। সাইমন নিয়ন্ত্রণের পরিধির ধারণার বিশেষ সমালোচনা করেছেন এই বলে যে কি দৃষ্টিভঙ্গি নিয়ন্ত্রণের পরিধির সংকোচন ঈপ্সিত হলেও অন্যদিকে সাংগঠনিক স্তরবিন্যাসের বাড়তির সাথে সংযোজনে এই ধারণার স্থিতিস্থাপকতার কিন্তু একটা প্রয়োজন আছে। আর সাংগঠনিক গোষ্ঠীর ভিত্তি চারটি বিশেষ পদ্ধতি, যেমন উদ্দেশ্য, পদ্ধতি, পরিকল্পনা, স্থান। আমরা 4P কথা বলেছি না, 4P 4Ps, ওই সম্বন্ধে উনি এখানে সমালোচনা করেছেন। পি এর কি পারপাস আমরা চারটে জানি, ওই যে পুলিক আরউইকের যে পারপাস, প্ল্যানিং, প্রসেস, প্লেস উপর ভিত্তি করে সংগঠন গোষ্ঠী গড়ে,
সাইমন সেটাকে বলেছে না, এটাকে একদম রিজেক্ট করেছে। তার মতে কি উদ্দেশ্য পদ্ধতির মধ্যে কোনো পার্থক্য নেই, বলছেন যে এই দুটো আলাদা আলাদা কখনো হতে পারে না, সামান্য হয়তো কোনো ডিগ্রির এদিক ওদিক হচ্ছে, দুটো একই জিনিস। মার্চকে সঙ্গে নিয়ে সাইমন কিন্তু ওই ট্র্যাডিশনাল যে তত্ত্ব ছিল টেলারের বৈজ্ঞানিক মানে সাইন্টিফিক যে থিওরি ছিল সেই তত্ত্বেরও কিন্তু উনি সমালোচনা করেছিলেন। তার মতে এই তত্ত্বের কি সাধারণ উদ্দেশ্যকে একটি যান্ত্রিকতায় মেকানিক্যাল ওয়েতে পরিবর্তন করেছে। যেমন কোনো ব্যক্তিকে কখনো কখনো কোনো উদ্দেশ্য সাধনের দক্ষ যন্ত্রে পরিণত করে, মানে ব্যাপারটা উনি বলেছেন যে পুরো একজন যন্ত্র হিসাবে মানুষকে ব্যবহার করা হয়েছে। ওই হিসাবে তিনি ওনাকে টেলারের বৈজ্ঞানিক পদ্ধতিকে উনি সমালোচনা করেছিলেন। এবারে জনপ্রশাসনের সিদ্ধান্ত গ্রহণের স্থান, ডিসিশন মেকিং ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, প্রথম জিনিস ওনার যে বিখ্যাত তত্ত্ব। জনপ্রশাসনের সিদ্ধান্ত গ্রহণের স্থান খুব গুরুত্বপূর্ণ। প্রশাসনের দায়িত্ব আর কর্তব্য কি হলো সরকারের নীতি আর কি সরকারের নীতি আর যা সিদ্ধান্ত সেটা রূপায়িত করা। কিন্তু নীতি বা সিদ্ধান্ত গ্রহণ করা খুব সোজা নয়, এটা একটা বড় সমস্যা। পরিচালন ব্যবস্থায় যত রকম সমস্যা আছে তাদের মধ্যে সবচেয়ে বড় আর প্রধান ও কঠিন সমস্যা হলো কি ডিসিশন নেওয়া, সিদ্ধান্ত গ্রহণ। এটাই হচ্ছে সব থেকে কঠিন এবং সবচেয়ে বড় কাজ। অথচ সবাই ভাবে যে সিদ্ধান্ত গ্রহণ বুঝি খুব একটা ছোটখাটো ব্যাপার, অথচ সিদ্ধান্ত গ্রহণ সকল ক্ষেত্রে সকল বিষয়ে এক সাধারণ ঘটনা। কিন্তু কোন সংগঠন সিদ্ধান্ত গ্রহণ ছাড়া কি এক পাও চলতে পারে না। সেই জন্য সাইমন সিদ্ধান্ত গ্রহণকে প্রশাসনের হৃদয় বলে আখ্যা দিয়েছিলেন। হার্ট অফ ডিসিশন মেকিং ইজ দ্য হার্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন, কেন্দ্রস্থল। সংগঠনের কেন্দ্রস্থল হচ্ছে ডিসিশন মেকিং, হার্ট। আর সাইমনের মতে প্রশাসন হলো দি আর্ট অফ গেটিং থিংস ডান। প্রশাসন কি? দ্য আর্ট অফ গেটিং থিংস ডান, আর্ট। কোন কাজ করিয়ে নেওয়ার জন্য যে বিশেষ প্রণালী ও পদ্ধতির উপর বিশেষ জোর দিয়ে থাকেন। সাইমন মনে করতেন যে প্রশাসনিক বিশ্লেষণের পছন্দ মানে চয়েস, যার মাধ্যমে অ্যাকশন করিয়ে নেওয়া যায় তার উপর যথেষ্ট কিন্তু আমরা নজর দিই না। কি করা হচ্ছে থেকে আমরা সব সময় কি করা হচ্ছে সেটা না দেখে আমরা সব সময় কি দেখি কি করতে হবে সেটার দিকেই প্রথম থেকে নজর। এটাই ঠিক না এবং উচিত বলে সাইমন কিন্তু এটা মনে করতেন। সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে একটা যে প্রসেস অফ চয়েস যে আছে সেটা কিন্তু সংযুক্ত, কারণ পছন্দ প্রক্রিয়ার মাধ্যমে কাজ করা ও যথার্থ সিদ্ধান্ত কিন্তু নেওয়া যায়। আচরণবাদী দৃষ্টিভঙ্গিতে সিদ্ধান্ত গ্রহণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। তার মানে সামনে যদি অনেকগুলো বিকল্প থাকে, অল্টারনেটিভ থাকে এবং সিদ্ধান্ত নেওয়ার যদি প্রয়োজন পড়ে, কারণ প্রশাসনকে সেখানে অনেকগুলো বিকল্প থেকে একটা বিকল্পকে আমার একটা অল্টারনেটিভকে আমাকে খুঁজে নিতে হয়। তো মানুষের বিচার বুদ্ধির উপযোগিতা হলো যে সে এমন একটি বিকল্প পছন্দ করবে যেটা কি সব থেকে ভালো ফল দেবে। মানুষ সেটাই তো চাইবে যে যতগুলো আমার কাছে বিকল্প আছে দেখবো, ভালো মন্দ বিচার করবো, যেটা সব থেকে ভালো আমার সংগঠনের পক্ষে কাজের উপযোগী, যেটা সব থেকে ভালো সেটাকেই আমি নেব। একটি সংস্থার পরিচালক গোষ্ঠীর যথার্থ সিদ্ধান্ত নেওয়ার উপর কিন্তু সংস্থার উদ্দেশ্য সাধন অনেকটাই নির্ভর করে। তা আমরা তো জানি উদ্ধার মানে যুদ্ধক্ষেত্রে সাধারণ সৈনিকরা যুদ্ধ করে, সেই সময় নানা রকম সিদ্ধান্ত নিয়ে থাকে,
কিন্তু সামগ্রিকভাবে যুদ্ধ পরিচালনা করার সিদ্ধান্ত নিয়ে থাকেন কারা? সেনাপতিরা। তারা কিন্তু যুদ্ধক্ষেত্রে কিন্তু তারা কিন্তু সরাসরি যায় না, তাদের সিদ্ধান্ত নেওয়াটাই তার মেন কাজ, তার উপরে যুদ্ধের হার জিত নির্ভর করছে। তাই সাইমন মনে করতেন যে সংস্থার কার্যকরী সাফল্য নির্ভর করে কিসের উপর? সংস্থার কর্মীদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার উপর, ভালো মন্দ সেটাই, এবং তাদের আচরণের উপর। এই কারণে আচরণবাদীরা মনে করেন the insight into the structure and function of an organization can best be gained by analyzing the manner in which the decision and the behavior of such employees are influenced within and by the organization. এবারে আমরা পছন্দ এবং বিহেভিয়ার, পছন্দ এবং বিহেভিয়ার এই দুটো নিয়ে আমরা পড়ছি। বহু বিকল্পের মধ্যে যেটি সর্বোত্তম মানে সবচেয়ে ভালো, সেই বিকল্পটা খুঁজে নেওয়ার জন্য পছন্দের প্রয়োজন আছে। পছন্দ কথাটার অর্থ হলো বহু কর্মধারার মাধ্যমে একটি কর্মধারা ঠিক করা। সিদ্ধান্ত নেবার প্রক্রিয়ায় তিনটি কার্যকলাপ থাকে। সবসময় সাইমনকে পড়ার সময় তার পছন্দ এই কথাগুলো মনে রাখতে হবে। প্রথমটা কি? ইন্টেলিজেন্স অ্যাক্টিভিটি, তথ্য সংগ্রহ করব। প্রথমে আগে জেনে নেব যে কোন কোন জিনিস, তার মানে কি আমার সেটা ইন্টেলিজেন্স অ্যাক্টিভিটি মানে গোয়েন্দাগিরি করা প্রথমটা। দ্বিতীয়টা কি? ডিজাইন অ্যাক্টিভিটি, যেটাকে আমরা নকশা কার্যকলাপ বলছি। আর 3 নম্বরটা কি? পছন্দ অ্যাক্টিভিটি, চয়েস অ্যাক্টিভিটি। এই তিনটে স্টেজে আমার ডিসিশন নেবার কাজটা আমাকে করতে হয়। সাইমনের মতে কি প্রত্যেক পরিচালককে প্রত্যেকটি বিকল্পের আগে থেকে কি সুবিধা অসুবিধা কি তার সমস্যা এসবগুলো কিন্তু আগে থেকে জেনে রাখা দরকার। এক্ষেত্রে সিদ্ধান্তকে এই সংগঠনের উদ্দেশ্যকে মনে রেখে সংস্থার বিকল্পগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে থাকে। এবং ওইখানেই আমার কাজটা বেশি লাগে। আমাকে আগে থেকে অল্টারনেটিভ গুলো ঠিকঠাক দেখে নেবো, কোনটা ভালো, গুণ বিচার, বিভিন্ন পদ্ধতি আছে আমার সেই সমস্ত গুণ বিচারের জন্য, সাইন্টিফিক পদ্ধতি আছে। এবারে আমার সিদ্ধান্ত গ্রহণে ভ্যালু ফ্যাক্ট এই দুটো জিনিস যেটা আমার দরকার, ভ্যালু এবং ফ্যাক্ট, মূল্য এবং ঘটনা ফ্যাক্ট। প্রত্যেকটি সিদ্ধান্ত উদ্দেশ্য আচরণ নির্ভর, মানে প্রত্যেকটা সিদ্ধান্ত আমার তার কি উদ্দেশ্য এবং তার কি আচরণ এটাকে আমার ঠিক করে। সাইমন মনে করেন যখন সিদ্ধান্ত গ্রহণ করা হলো চরম উদ্দেশ্যগুলি নির্বাচন করা, তখন তাকে মূল্য বিচার মানে ভ্যালু জাজমেন্ট বলা হয়। যখন সিদ্ধান্তগুলি করা হলো চরম উদ্দেশ্যগুলিকে নির্বাচন, তখন তাকে মূল্য বিচার বলে। সেই উদ্দেশ্যগুলিকে বাস্তবায়িত করাকে বাস্তব ঘটনা সম্পর্কিত বিচার, বা যেগুলো বাস্তবায়িত করছি তখন তার যে বিচার সেটাকে আমরা বলছি ফ্যাকচুয়াল জাজমেন্ট। এই দুটো জিনিস আমাকে, ভ্যালু জাজমেন্ট আর ফ্যাকচুয়াল জাজমেন্ট। প্রত্যেক সিদ্ধান্ত ঘটনার যুক্তিসঙ্গত সংযোগ, প্রত্যেক সিদ্ধান্ত ঘটনার যুক্তিগত সংযোগ এবং মূল্য সম্পর্কিত বাস্তব বা সংকল্প নিয়ে গঠিত। এখানে বলছে যে এভরি ডিসিশন কনসিস্ট অফ এ লজিক্যাল কম্বিনেশন অফ ফ্যাক্ট এন্ড ভ্যালু প্রপোজিশন। এভরি ডিসিশন কনসিস্ট অফ এ লজিক্যাল কম্বিনেশন অফ ফ্যাক্ট আর ভ্যালু প্রপোজিশন। মূল্য ও ঘটনা এই অর্থে পরস্পর কিন্তু সম্পর্কযুক্ত। এখন সিদ্ধান্তের ক্রম পর্যায়, যেটাকে আমরা হিয়ারার্চি অফ ডিসিশন বলছি, অনুক্রমটাকে বলছি। ডিসিশনের অনুক্রম আমরা বলতে পারি, আর ক্রম পর্যায়েও বলতে পারি, যাতে হিয়ারার্চি অফ ডিসিশন। প্রত্যেকটি সংস্থার উদ্দেশ্য সাধনের জন্য সিদ্ধান্তের ক্রম পর্যায় দেখতে পাওয়া যায়। এর অর্থ হলো কি সংস্থার সংগঠনগত স্তর বিন্যাসে প্রতি ধাপে সিদ্ধান্ত, এক এক ধাপে এক এক রকম সিদ্ধান্ত নেওয়া হয়। সেই ধাপের উপরের স্তরে গিয়ে উদ্দেশ্যকে বাস্তবে রূপায়িত করার জন্য আচরণ হলো কি উদ্দেশ্যমূলক, কারণ আচরণ নিয়ন্ত্রিত হয় সংগঠনের সাধারণ উদ্দেশ্যগুলির দ্বারা। আচরণ তখনই যৌক্তিক হয়, কখন যৌক্তিক হবে, রেশনাল কখন হবে,
যখন সংগঠনের উদ্দেশ্যকে বাস্তবে রূপায়িত করার জন্য লজিক্যাল কখন ঠিক বিকল্পটা আমরা যখন বিচার করি, নির্বাচন করি, চয়েস করি, সেটাই হচ্ছে আমার কি যৌক্তিক, সেটাই হচ্ছে আমার রেশনাল। আর তাত্ত্বিক দিক থেকে সিদ্ধান্তের ক্রমপর্যায়কে স্পষ্ট অ্যারেঞ্জমেন্ট বলে মনে হবে, কারণ কার্যত প্রত্যেক পর্যায়ে বা স্তরে সিদ্ধান্ত নেওয়ার অনেক সমস্যা আছে। সমস্যা উপস্থিত হয় কারণ কি কি দেখো, সমস্যা কখন কখন হয়, একটি বা দুটি নয়, কারণ সরকারি সংস্থাগুলোর অনেক উদ্দেশ্য থাকে, সিদ্ধান্তের ক্রমপর্যায়ের কিছু সামঞ্জস্য থাকা দরকার, নতুবা উদ্দেশ্যগুলি বাস্তবিত করা শক্ত হয়। ঠিকই সিদ্ধান্তের ক্রমপর্যায় আলোচনা করে আমরা সাইমনের যে আচরণবাদী যে দৃষ্টিভঙ্গির দুটি দিক জানতে পারি। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে নীতি নির্ধারণ এবং সেই নীতিটাকে আমার অ্যাকচুয়াল বাস্তবে পরিণত করা, আর দু নম্বরটা কি তার ফ্যাক্ট, মূল্য এবং ঘটনার প্রয়োগ। এবং এবারে আমরা সাইমনের যে সিদ্ধান্তকে দুভাগে ভাগ করেছে, একটা হচ্ছে প্রোগ্রাম ডিসিশন আর একটা হচ্ছে নন প্রোগ্রাম ডিসিশন। পরিস্থিতিতে প্রোগ্রাম, এখন পরিস্থিতিতে যে নিয়ম মাফিক সিদ্ধান্ত নেওয়া হয়, যে নিয়ম মাফিক বারবার নিয়মে এই করলে এটা করতে হবে, এটা করলে এটা, এটা কিন্তু আগে থেকে পূর্ব পরিকল্পিত, এটা নীতির ভিত্তিতে নেওয়া হয়। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে এটা কখনই রকম ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় যখন আমার অ্যাকচুয়ালি এটা রুটিন ডিসিশন। পরিস্থিতি যখন অপরিবর্তিত থাকে, ডিনামিক কন্ডিশন নয়, যখন স্ট্যাটিক থাকে এবং সিদ্ধান্তটি কার্যকর হিসাবে বিবেচিত, এই সিদ্ধান্তটা পুনর্বার দিতে পারি আমরা, এটাকে বলছি আমরা প্রোগ্রাম ডিসিশন। এবারে আমরা এগুলো প্রোগ্রাম ঘুরিয়ে ফিরিয়ে একই জিনিস নিতে পারি। স্ট্যাটিক অবস্থায়, ডিনামিক অবস্থায় সিদ্ধান্ত নেওয়া যায় না, তখন আলাদা আলাদা সিদ্ধান্ত নিতে হবে, একই সিদ্ধান্ত পুরনো জিনিস বারবার ব্যবহার করতে পারি না। নন প্রোগ্রাম ডিসিশনে এই যেটা ত্রুটি আছে এই সিদ্ধান্ততে, এই প্রোগ্রাম নন প্রোগ্রাম ডিসিশনে, সেটা আমরা নন প্রোগ্রাম ডিসিশনে করি কি অপরিকল্পিত সিদ্ধান্ত, এটা আকস্মিক ভাবে নেওয়া হয়, হঠাৎ করে নেওয়া হয়। অধিকাংশ ক্ষেত্রে এগুলি অসংগঠিত থাকে। কোনো ঘটনা বা সমস্যা হঠাৎ দেখা দিল, ঠিকই যখন হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিতে হয়, কোনো ধরো কোনো জটিলতা তৈরি হলো বা কোনো জিনিসের গুরুত্ব উপলব্ধি করে তৎক্ষণাৎ একটা ব্যাপার আমাকে সিদ্ধান্ত নিতে হবে, এরকম কোনো অবস্থা পৌঁছলে, যখন এমনি নির্দিষ্ট যখন কোনো সিদ্ধান্ত আগে থেকে তৈরি করা কোনো সিদ্ধান্ত যখন কাজ করে না, এই ধরনের সিদ্ধান্তগুলো তখন সতর্কভাবে নেওয়া হয়ে থাকে। তো প্রোগ্রাম ডিসিশনকে তাই পরিকল্পিত সিদ্ধান্ত, নন প্রোগ্রাম ডিসিশনকে তাই আমরা বলি অপরিকল্পিত সিদ্ধান্ত। এবারে সাইমনের বাউন্ডেড রেশনালিটি, মানে বাউন্ডেড বলতে কি বলছি, উনি সীমিত যুক্তিবাদিতা, পুরো রেশনালিটি দেখাতে পাচ্ছি না, সীমিত। কারণ বিকল্প আচরণ মডেলটি আলোচনা করতে গিয়ে সাইমন পরিকল্পনা দৃষ্টিকোণ থেকে প্রশাসনকে আলোচনা করেন। এই প্রসঙ্গে তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানের একটি ধারণা দেন। অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যান কে দিয়েছেন? সাইমন, যার অন্যতম প্রধান কাজ হলো কি সঠিক সিদ্ধান্ত গ্রহণ, যার মাধ্যমে প্রশাসনিক সংগঠনে সবচেয়ে কিন্তু দক্ষ হয়ে ওঠে। এই প্রশাসনিক মানুষের ধারণাটি আমরা যেটা আগে পড়েছি যে অর্থনৈতিক মানুষ, ইকোনমিক ম্যান, টাকা কড়ি পয়সা কড়ির উপরে ধারণার উপরে কাজকর্ম করে, সেই ধারণা যদিও তার সাথে কাছাকাছি হলেও কিন্তু অর্থনৈতিক মানুষ সবচেয়ে সন্তুষ্ট বিধানের পথ খোঁজে। আমরা তো জেনেছি সর্বোচ্চ সন্তুষ্টি বিধানের পথ খোঁজে। বাস্তব প্রেক্ষাপটে একজন প্রশাসনকে সিদ্ধান্ত নিতে যে অসুবিধাগুলো হয় সেগুলো সম্পর্কে কিন্তু সাইমন ওয়াকিবহাল ছিলেন। একজন ব্যক্তির নিজস্ব অভ্যাস, চিন্তা অনিচ্ছাকৃতভাবে তার ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণের বিষয়টিকে অনেক সময় প্রভাবিত করে। দ্বিতীয়টা কি, সংগঠনের প্রতি ব্যক্তির আনুগত্য, সংগঠনে বহুদিন কাজ করার ফলে একাত্মবোধ প্রভৃতি ব্যক্তির
যুক্তিগত আচরণকে অনেক সময় এই সব জিনিসগুলো কিন্তু প্রভাবিত করে। তাই দ্বিতীয়টা হচ্ছে কি, অনেক সময় প্রশাসক পুরো তথ্যটা পাচ্ছে, ফ্যাক্টটা পুরোটা জানতে পারছে না, বাট সময় নেই, অনেক টাইম লাগবে সেগুলোকে যদি আমি নিয়ে কাজকর্ম করি। তাই আমাকে সীমিত তথ্য পরিসংখ্যান নিয়েই আমাকে কাজ করতে হবে, তাকে সেই হিসাবেই তাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই প্রসঙ্গে সাইমন একটি সিদ্ধান্ত নিয়ে গুরুত্বপূর্ণ মডেল দিয়েছিলেন। এই সিদ্ধান্ত এই সম্পূর্ণভাবে প্রশাসকের সেই বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে তিনি সিদ্ধান্ত নিচ্ছেন। বস্তুগত পূর্বানুমান বা মূল্যবোধ জনিত পূর্বানুমান, যেটাকে ফ্যাক্ট জাজমেন্ট, ভ্যালু জাজমেন্ট, সমস্ত কিছু সিদ্ধান্ত নিচ্ছেন এইসবের উপরে নির্ভর করে। বস্তুগত পূর্বানুমান বা মূল্যবান জনিত পূর্বানুমানের সমস্ত কিছু প্রশাসকের কাছে কিন্তু জেনে ওঠা সম্ভব হয়ে ওঠে না। সেই কারণে কি করছেন উনি, সীমিত যুক্তিবাদিতা, বাউন্ডেড রেশনালিটি প্রেক্ষিতে প্রশাসককে সিদ্ধান্ত নিতে হচ্ছে। তার জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, অভিজ্ঞতার নিরিখেই তাকে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। চূড়ান্তভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়া সেই কারণে কি প্রশাসকের সম্ভব হচ্ছে না, মানে চূড়ান্ত যে ভালো জিনিসটা সেটা কিন্তু নেওয়া হচ্ছে না। তাকে কি হচ্ছে, মোটামুটি ভাবে একটা সন্তোষজনক, যেটাকে বলছে স্যাটিসফাইসিং, সন্তুষ্ট থাকতে হচ্ছে। স্যাটিসফাইসিং বলছে সাইমন, সেটাকে কি বলছে, মোটামুটি সন্তোষজনক বা স্যাটিসফাইসিং। এখানে স্যাটিসফাইসিং কথাটা ওনার অবতারণা, দুটি শব্দের মিশ্রণ নিয়ে উনি বলছেন এটা। যেমন একটা আমার স্যাটিসফ্যাকশনও আছে, আবার সাফিসিং মানে যথেষ্টও আছে, এই দুটোকে নিয়ে স্যাটিসফাইসিং। এই প্রসঙ্গে সাইমন এই প্রশাসনিক ব্যক্তিকে সন্তুষ্টি ব্যক্তি, প্রশাসনিক ব্যক্তিকে সন্তুষ্টি ব্যক্তি, স্যাটিসফাইসিং ম্যান বলেছেন। অর্থাৎ ইকোনমিক ম্যানের চেয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যান হচ্ছে আলাদা, দুটো আলাদা। সন্তুষ্ট ব্যক্তি হচ্ছে প্রশাসনিক ব্যক্তি, সে ইকোনমিক ম্যানের থেকে আলাদা। এবারে আমি সমালোচনা, মোটামুটি একটু সমালোচনা তার নিয়ে পড়ছি। সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে সাইমনের এই যে বিহেভিয়ার অল্টারনেটিভ মডেল অত্যন্ত প্রভাবশালী, গুরুত্বপূর্ণ হলেও মডেলটি কিন্তু নানা দিক থেকে কিন্তু ক্রিটিসাইজ হয়েছে। প্রথমে অনেকেই বলেছেন যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার উপর সাইমন মানে অত্যধিক গুরুত্ব দিয়েছে। একটি সংগঠনের সামগ্রিক চিত্র কেবলমাত্র যে সিদ্ধান্ত গ্রহণের দৃষ্টিকোণ থেকেই পাওয়া যায় তা নয়। আরেকটা কি, যে দ্বিতীয় যুক্তিগ্রাহ্য সিদ্ধান্তকেই কেবলমাত্র সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে অনেকেই নারাজ। কেন? যুক্তিগ্রাহ্য সিদ্ধান্তকে রেশনাল অর্ডার হিসাবে ডিসিশন মেকিং, সিদ্ধান্তের মধ্যে যুক্তি আবেগ উভয়ই থাকে। দ্বিতীয়ত, সাইমনের তথ্যগত পূর্বানুমান আর কি মূল্যবোধ জনিত পূর্বানুমান দৃষ্টিবাদীদের মানে পজিটিভিস্টদের তথ্য মূল্যবোধের বিভেদের উপরে গড়ে ওঠে। তারা এই পজিটিভিস্টদের এর উপরে এই দুটো জিনিস গড়ে উঠেছে। সাধারণভাবে দৃষ্টবাদীদের, পজিটিভিস্টদের বিরুদ্ধে আনিত সমালোচনা সাইমনের ক্ষেত্রে প্রাসঙ্গিক। উনি বলেছেন, উনি নিজেই তো বলছেন যে সাইন্টিফিক ওয়েতে আগেকার লোকেরা কাজকর্ম করেনি, তাই উনি যখন এইগুলো নিয়ে কথা বলেছেন পজিটিভিস্টদের মতো কথা তো বলেননি। দৃষ্টিবাদীদের বিরুদ্ধে আনিত সমালোচনা সাইমনের ক্ষেত্রেও কিন্তু প্রাসঙ্গিক। তাই তথ্য মূল্যবোধের মধ্যে এইভাবে পৃথকীকরণ করা ঠিক নয় বা উচিত নয় বলে সমালোচকরা মনে করতেন। তারা বলেন এই ধরনের পৃথকীকরণ প্রশাসকদের উপর নেতিবাচক প্রভাব ফেলে। তাছাড়া এই যে পৃথকীকরণ পুরনো রাজনীতি প্রশাসন বিভেদকেই আবার নতুন করে উপস্থাপিত করেছে। নমস্কার, ধন্যবাদ।